আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, ভিডিওগুলো দেখবেন। তো আজকে যে প্রসঙ্গে আমি আপনাদের সামনে এসেছি, তো সেই প্রসঙ্গটার নাম হচ্ছে যে বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে জায়গা চেয়েছে ভারত। এই শিরোনামে বেশ কয়েকটা খবর গত 4 থেকে 5 দিন ধরে আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, প্রিন্ট মিডিয়া বা ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়গুলো খুব বেশি আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। একজন বাংলাদেশি হিসাবে বাঙালিপনা জাতীয়তাবোধ থেকে আমাদের চিন্তাভাবনায় আমরা অবশ্যই নিজের দেশের মাটির 1 ইঞ্চি কণাও আমরা কাউকে দিতে রাজি না, সেটা অবশ্যই। তো এখন আসলে এই খবরটা কতটুকু সত্য, এটার এগেনস্টে নানান ফেসবুক, ইউটিউবে ভিডিও বের হচ্ছে। তো আমি চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য যতটুকু তথ্য কালেকশন করা যায় বা সঠিক রেফারেন্সটা থাকে সেটা নিয়ে আসার জন্য। তা আমাকে অনেকেই বলছিলেন যে ভাই এটা নিয়ে কেন ভিডিও বানান না। তা আমি আসলে হুট করে অনলাইনে কোনো পত্রিকায় খবর দেখে সহজে আমি কোনো খবরে যাই না, এই কারণে যে এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি একটু জানতে হয়। তো ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখা গেল যে আপনার এটা একটু পরিবর্তনশীল কথা এখন হয়ে আসছে যে ভারতের একটা রাজ্য হচ্ছে ত্রিপুরা। আপনারা কম বেশি জানেন ত্রিপুরার রাজধানী মেবি আগরতলা না কি জানি না আমি সঠিক। তো আগরতলাতে তাদের একটা বিমানবন্দর আছে, সেইটার সম্প্রসারণের জন্য ভারত বাংলাদেশের কাছে জমি চেয়েছে, যে খবরটা এরকম শিরোনামে ছিল। তো এই শিরোনামটাকে আজকে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেব তিনি আসলে এটাকে নাকচ করে দিয়েছেন যে ভারত বাংলাদেশের কাছে কোনো জমি চায়নি। এই সম্পর্কে যে খবরগুলো প্রচারিত হচ্ছে সেটা গুজব এবং সম্পূর্ণ অসত্য। তাহলে আসলে ভারত কি চেয়েছে? এখন জনমনে প্রশ্ন হতেই পারে, আপনি যে খবরগুলো দেখছেন সেটা আসলে কি। তো আমাদের মধ্যেও নানান মানুষ নানান ধরনের চিন্তা, যুক্তি, তর্ক, বিশ্লেষণ করেন। তো শাহরিয়ার আলম সাহেব আমাদের বাংলাদেশের সম্মানিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে ত্রিপুরার যে বিমানবন্দরটা আছে সেটা আসলে আপনার হচ্ছে আভ্যন্তরীণ ফ্লাইট এটাতে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের ছোটো ছোটো অনেকগুলো বিমানবন্দর আছে যেখান থেকে বাংলাদেশের ভিতরে ফ্লাইটগুলো হয়। আপনার ইন্টারন্যাশনাল যেই এয়ারপোর্টগুলো হয় সেটার জন্য আপনার আসলে বিশাল স্পেস প্রয়োজন হয়। আর আপনার হচ্ছে যে ফ্লাই করার জন্য বা টেক অফ করার জন্য একটা বিশাল একটা রানওয়ের প্রয়োজন হয়। তো ত্রিপুরা রাজ্য সরকার তারা 2020 সালে তাদের এই বিমানবন্দরকে নিয়ে তাদের একটা পরিকল্পনা হলো যে 2020 সালের মধ্যে তারা এই মহারাজা বীর বিক্রম যে বিমানবন্দর, যে বিমানবন্দরটা নিয়ে এত কথা হচ্ছে আগরতলায়, এই মহারাজা বীর বিক্রম এই যে বিমানবন্দরটা আছে সেটাকে তারা আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পরিবর্তন করতে চায়। আর এই জন্য তারা প্রায় 1,500 কোটি টাকার একটা বাজেট তারা নির্ধারণ করেছে। তো বর্তমানে এই বিমানবন্দরটা আপনার 509 একর জায়গার উপর অবস্থিত। তো 509 একর যে জায়গাটা সেটা আসলে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য খুবই সাফিসিয়েন্ট না, মানে খুবই ছোটোখাটো। তো এখন তাদের যেই আপনার রানওয়েটা আছে সেই রানওয়েটাকে তারা বাড়াইতে হবে। যদি তারা এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হয় রানওয়েটাকে বাড়াইতে হবে। এখন রানওয়ে বাড়াইতে গেলে বিমানবন্দরটা একদম বাংলাদেশের সীমান্ত কাছাকাছি এমনভাবে করছে যে তারা হয়তো তারা যখন ফার্স্ট টাইম সেট আপ করছে সেখানে হয়তো তাদের ভুল ছিল যে তারা ভবিষ্যতে এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করবে, তারা তখন নিশ্চয়ই চিন্তা করে নাই। এখন তারা চিন্তা করছে, চিন্তা করে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিপুর একটা গ্রাম আছে। এখন যেই বাংলাদেশ সরকারের কাছে যে 52 একর জায়গা তারা চাইছে, যদিও এই চাওয়াটা কিভাবে চাইছে সেটা আমি আসছি। এই 52 একর জায়গা বেসিক্যালি ব্রাহ্মণবাড়িয়া জেলার হরিপুর গ্রামের মাঝে আপনার পড়বে যদি বাংলাদেশ সরকার তাদেরকে দিতে হয়। এখন কথা হচ্ছে যে ভারত আসলে বাংলাদেশের কাছে জমিটা কিভাবে চাইছে, তাই না? এখন গতকাল পর্যন্ত আপনার নানান পত্রিকাগুলো বা সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে যে খবরগুলো আসছিল সেটাতে আমরা দেখেছি যে আপনার ভারত বাংলাদেশের কাছে মানে আপনার ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি তাদের এই এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য ভারতের রাজ্য সরকারের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন যে কেন্দ্রীয় সরকার যাতে বাংলাদেশ সরকারের কাছে তারা প্রস্তাবনা করেন। তো এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে বা অনলাইন নিউজ পোর্টালগুলোতে যে বাংলাদেশ সরকারের কাছে তারা পত্র পাঠিয়েছেন এবং সরকার বিষয়টা পর্যালোচনা করছেন। এই পর্যন্ত নিউজ ছিল গতকালকে। তো আজকে আপনার নয়া দিগন্তের মধ্যে দ্য ডেইলি নয়া দিগন্ত পত্রিকাতে আপনার বিবিসি সূত্র দিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই যেই খবরটা এসেছে সেই খবরটা হচ্ছে এখন মুখ্য বিষয়।
কারণ আমরা অনেকে অনেক কিছু মনে করি, এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমি যেটা চেষ্টা করি, আপনারা যাতে প্রতিটা খবরের আসলে শেষ খবরটা পান। এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আমি পত্রিকার রেফারেন্স থেকে কথা বলতে হয়, মন গড়া কথা বললে ঝামেলা আছে। তো আমাদের শাহরিয়ার আলম সাহেব বলেছেন যে ভারত বেসিক্যালি বাংলাদেশের কাছে বিমানবন্দর সম্প্রসারণের জন্য কোনো জমি চায়নি। তাহলে কিভাবে চেয়েছে? এখন যে ত্রিপুরার যে বিমানবন্দরটা আছে আপনার, সেই বিমানবন্দরটা এখানে তাদের রানওয়েতে আপনার একটা কমপ্লিট ক্যাটাই লাইট একটা বিষয় আছে, অনেকে জানেন। আমরা যখন প্লেনে উঠি, প্লেন ল্যান্ড করার সময় বা ছাড়ার সময় দেখবেন যে কতগুলো ছোট ছোট লাইট থাকে, জলে নিভে জলে নিভে। এটা হচ্ছে বিমানকে একটা সিগন্যাল বা নির্দেশনাতে রানওয়েতে উড্ডয়নের সময় বা ল্যান্ড করার সময়। তো ত্রিপুরার ওই বিমানবন্দরে তারা 2020-এ যদি এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে যায়, তাহলে ওই যে ক্যাটাই লাইটের যে ফেসটা, একটা কমপ্লিট ফেস, এটাতে আপনার প্রায় 50টার উপরে লাইট থাকে কয়েক ফুট অন্তর অন্তর। এখন তাদের এই রানওয়েতে যে লাইটগুলো বসাতে হবে, সেইটার জন্য তারা বাংলাদেশের কাছে কিছু জায়গা চেয়েছেন, যে জায়গাতে তারা লাইটগুলো বসাবেন। তবে বিষয়টা আন্তর্জাতিক যেই সীমারেখা মানদণ্ড আছে, সেটা যে রুলস রেগুলেশন আছে সেটা ফলো করে। এখন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আজকের বক্তব্য, যেটা তিনি বিবিসিকে জানিয়েছেন। এবং খবরটা হচ্ছে দৈনিক নয়া দিগন্ত অনলাইন ভার্সন থেকে, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। এখন যদি আসলে ভারত এখন এটা কিভাবে পাবে কি পাবে না, এখন এটা তো আর সরকার দেওয়ার সিস্টেমটা হচ্ছে সরকারের এই বিষয়ে যারা কাজ করে, মানে এয়ারক্রাফট বা আপনার এয়ারপোর্টিং বিষয়ে যারা কাজ করে, তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে আপনার ট্রিয়ন এভিয়েশন। এখন বর্তমানে সরকার এটা এভিয়েশন কোম্পানিগুলোকে দিয়েছে যে তারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত জানালে সরকার এটার ব্যাপারে পজিটিভ নেগেটিভ যেটাই হোক সিদ্ধান্ত নেবে। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, ক্ষমতা, আন্তর্জাতিক যে হিসাব, সব কিছু মেনে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে না এমন কোনো কাজে শাহরিয়ার নাফিস সাহেব আশ্বস্ত করেছেন বাংলাদেশের মানুষকে যে আপনারা এটাতে টেনশনের কিছু নাই। তো এখন সিভিল এভিয়েশন যারা আছেন বা বাংলাদেশে যারা বিশেষজ্ঞ আছেন, তাদের দৃষ্টিভঙ্গিতে কী কী? এখন আমরা তো ছোট মানুষ, আমরা আসলে গবেষণা করার মতন ওই রকম জ্ঞান নেই। তো আমরা ছোট মানুষ, আমরা আসলে তাদের কথাগুলোকে ফলো করি। এখন সিভিল এভিয়েশনের যিনি আছেন, ওনার নাম হচ্ছেন আলম, মনে হয় শাহিদ আলম, না জানি কি ওনার নাম, ট্রিয়ন এই এভিয়েশনের যিনি প্রধান আছেন, তিনি বলেছেন যদি ভারত বাংলাদেশের কাছে এইভাবে ক্যাটাই লাইট বা ফেস টানেল কমপ্লিট করার জন্য কিছু অংশ চায়, সেটা দেওয়া যেতে পারে। তবে যদি এখানে বিষয়টা এরকম হয় যে এই বিমানবন্দরটা বাংলাদেশ এবং ভারত যৌথভাবে ব্যবহার করবে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তার বিষয়টা কতটুকু থাকবে, আর বিষয়টা কি লিজ ভিত্তিক হবে নাকি না এটাকে একবারে চাওয়া হবে, এখানেও একটা বিষয় আছে। যতক্ষণ এটা সম্পর্কে সুস্পষ্ট কথা না আসে বা তথ্য প্রমাণাদি না আসে, এটা সম্পর্কে কথা বলা ঠিক হবে না। এটা হচ্ছে একজন সিভিল এভিয়েশনের কর্ণধারের কথা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ স্যার বলেছেন যে এখনও আমরা আসলে ব্যাপারটা সম্পর্কে টোটালি ক্লিয়ার না যে ভারত আসলে কিভাবে জমিটা চাচ্ছে। তো যেহেতু আমাদের প্রতিমন্ত্রীর বক্তব্য হচ্ছেন যে ভারত আমাদের কাছে একবারে চায়নি, তারা কিছু লাইট বসানোর জন্য চাইছে। এখন সেটা আসলে কিভাবে দেওয়া হবে না হবে সেটা সরকারের বিবেচনার বিষয় থাকবে। সিভিল এভিয়েশনের যে একটা রিপোর্ট আসবে, সেই রিপোর্টের উপরে ডিপেন্ড করে সরকার সিদ্ধান্ত নেবে। আর অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং হচ্ছে যে আপনার কি বলে যে মানে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে। তো ইমতিয়াজ স্যার বলেছেন যে ভারত বাংলাদেশের কাছে আসলে এই ধরনের প্রত্যাশাগুলো সবসময় করে যায়। তো আমাদের উচিত যে সবগুলো বিষয়ে মাথায় রেখে কাজ করা। তো এখন আসেন যে এগুলো ছিল রাজনৈতিক নেতাদের কথা, ইভেন যারা বিশেষজ্ঞ আছেন তাদের কথা। তো সাধারণ মানুষ হিসেবে আমি কি চাই, আপনি কি চান? এখন ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ ছিল, সেটার সপক্ষে আমার ভালোই লাগতো। ভারতীয় আমরা সিনেমা দেখি, গান শুনি, দিল মে হে তু, আঁখো মে হে, হ্যাঁ, এরকম নানান নানান গান শুনি আমরা, বা আমরা তেরে নামের গান শুনি, আমরা গাই। আমরা বাঙালিরা এমনিতে যথেষ্ট ভারত বিরোধী, কিন্তু আমরা আসলে একদিকে ভারতের উপর অনেকটাই ডিপেন্ড। আপনি দেখবেন যে আমরা ড্রেস কিনতে গেলে ভারতীয় যেই ড্রেসগুলো আছে সেগুলোর মার্কেটে খুব চাহিদা থাকে। এখন আবার হচ্ছে যে সিরিয়াল বলেন, স্টার জলসা, জি টিভি, জি সিনেমা, এগুলো ধরেন আমাদের ঘরে ঘরে চলে, এগুলো নিয়ে ঘরে ঘরে পিটাপিটিও হয়, আপনারা দেখছেন। তো আবার হচ্ছে যে ভারতের ফেন্সি ডিল যারা নেশা করেন, হ্যাঁ, বাংলাদেশের প্রায় আমার মনে হয় যে ইয়াং জেনারেশনের মাঝে 80% পোলাপাইন কম বেশি সবাই নেশা করে।
হয়তো কেউ কন্টিনিউ করে, কেউ কম করে, কেউ বেশি করে। এখন এই যে ফেন্সিডিল খান, বিয়ার খান, এগুলো কিন্তু ভারতীয় খান। তারপরে আপনি দেখেন যে আমাদের যে পেঁয়াজ, কাঁচামাল, অনেক কিছু, চিনি, তারপর হচ্ছে রসুন, ব্ল্যাকের কাপড়, নানান কিছু কিন্তু আমরা ভারত থেকে চোরাই লাইনেও হলেও আমরা এগুলো বের করে নিয়ে আসি। এখন আমরা যে আসলে এই যে ভারতের প্রতি আমাদের ডিপেন্ডিং মেন্টালিটিটা আমরা ক্রিয়েট করেছি, সেটা ভারত জানে যে আমরা তাদের উপর অনেকটাই নির্ভরশীল। ভারতের পেঁয়াজ যদি বন্ধ হয়, ভারতের গরু যদি বন্ধ হয়, বাংলাদেশে অনেক মানুষ আছে আমরা কুরবানি দিতে পারবো না। এই অবস্থানটা ভারত সরকার বা ভারতের মানুষ বুঝে গেছে। আর আমাদের দেশের 3 দিকে হচ্ছে ভারতের একটা সীমারেখা। তো সেই কারণে ভারত সরকার বোঝে। আর 71-এ তাদের পজিটিভ ফিডব্যাক ছিল, আমরা সেটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ইদানিং সময় আসলে হয়ে গেছে যে বন্ধুত্বটা একতরফা হয়ে গেছে, যে ভারত সব কিছুই আমাদের কাছে খালি চাইবো আর আমরা দিব। হোক সেটা ফেজ লাইটই হোক, হোক সেটা ক্যাটাইলাইটই হোক, যেভাবেই হোক। হ্যাঁ, যদি আমাদের দুই দেশের স্বার্থ রক্ষা হয়, বিমানবন্দরে আমাদের বাংলাদেশের মানুষের উপকার হয়, ওইখানে যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন বা ওই এলাকার কাছাকাছি, যদি ওইটাতে বাংলাদেশের মানুষের স্বার্থটা জড়িত থাকে আর সার্বভৌমত্ব, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত থাকে, তাহলে হয়তো হ্যাঁ ঠিক আছে যে এটা আপনার দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যেটাতে দুই দেশের মানুষের উপকার হবে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে না, এটা লোক দেখানো, এখন আপাতত শুধু এরকম নাম টাম কইয়া ভারত ওইখানে আপনার বিমানবন্দর সম্প্রসারণ করলো, পরে তারা পুরোটাই আস্তে আস্তে দখল করার প্ল্যান করলো। তো অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়গুলোতে মানে ভারতের প্রতি হঠাৎ করে ইয়াং জেনারেশন আসলে কেন এতটা বিমুখ হয়ে আছে। হ্যাঁ, একটা শ্রেণী আছে যারা আপনার কি বলে রাজনৈতিক কারণে ভারতের সাথে তাদের একটা দূরত্ব আছে, পাকিস্তানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। আবার যারা আওয়ামীপন্থী লোক, তারা ভারতের সাথে ভালো সম্পর্ক, পাকিস্তানের সাথে শত্রুতা। তো এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা, আবার ধরেন ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি আছে, এর বাইরে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের। আমার কথা হচ্ছে ভারত সরকারের সাথে যদি আমাদের সম্পর্ক থাকলে বাংলাদেশের সাধারণ মানুষের উপকার হয়, তবে সেটা মুখে মুখে না, আশ্বাসে না, বাণীতে না, এটা কর্মকাণ্ডে আমরা দেখতে চাই। যে তিস্তার পানি আমরা চাই, নানান যে ভারতের সাথে যে বর্ডারে যে বিজিবিরা যে মারা যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ মারা যাচ্ছে, এগুলো সুস্থ প্রতিকার চাই, মুখে মুখে না। মুখে মুখে ভাইয়াপি এগুলো আমরা দেখতেছি দীর্ঘদিন যাবৎ, যার কারণে এক শ্রেণীর যারা সচেতন মানুষ, অনেকে আছে আওয়ামী লীগ করে কিন্তু ভারত বিরোধী। কারণ হচ্ছে ভারতের যেই মানে টেন্ডেন্সি, তার উপরে হচ্ছে আবার মুসলমান দৃষ্টিকোণ থেকেও ভারতে যে মুসলিমদের উপর নির্যাতন করা হয়, সেটার ব্যাপারে আসলে আমাদের গায়ে লাগে। তো এখানে নানান বিষয়গুলো জড়িত, যার কারণে অধিকাংশ মানুষ ভারতের বিভিন্ন জিনিস পছন্দ করার কারণেও দেখা গেছে যে অ্যাক্টিভিটিসগুলোর কারণে ভারতের প্রতি তাদের একটা নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট আসলে ভারত সরকার করছে। আর আমরা এমনিতে জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, ভারতের সাথে তাদের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে, দুই দেশের মধ্যে ভালো ব্যাপক উন্নতি হচ্ছে, কূটনৈতিক উন্নতি হয়েছে। কিন্তু এইসব উন্নতির ধারাবাহিকতা আমরা যেটা দেখছি যে তুলনামূলক বাংলাদেশ যেখানে ভারত যদি নিয়ে যায় আপনার 70 ভাগ, বাংলাদেশ আনে 30 ভাগ। এই যে একটা বিষয়, ভারতের বাংলাদেশের টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন পোর্টগুলা, বন্দরগুলোতে ভারতের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বরাদ্দ আছে, যেটা আমাদের জন্য ভারতের বেলায় নাই। আমরা সাধারণ ভারতের একটা মানে সফরে যাইতে গেলে আপনার খুব অপেক্ষা করতে হয়, একটা ওই যে কী কয় আপনার ভিসা লাগাইতে গেলে যেই লম্বা কাহিনী ঝামেলা। হ্যাঁ, তো এগুলার ব্যাপারে আসলে ভারত সরকারের উচিত যে বাঙালিদের সাথে যদি ভালো সম্পর্ক ক্রিয়েট করতে হয়, বাঙালিদের অধিকার যেগুলো আছে সেগুলো তারা 100% আদায় করে দিতে হবে। তাহলে হয়তো ভারতের প্রতি অনেকে আওয়ামী লীগ করে, আমি বললাম না যে আওয়ামী লীগ করার পরেও ভারত বিরোধী। অনেকে ভাবেন যে যারা আওয়ামী লীগ করে সবাই ভারতের সাথে ভাইয়াপি, না, এটা ঠিক না। যারা আওয়ামী লীগ করে অনেকে আছে ভারত বিরোধী, কারণ যেখানে দেশের স্বার্থটা জড়িত সেই কারণে নিশ্চয়ই। তবে অধিকাংশ আছে, আমি বললাম না বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোচনা আসলে অন্যরকম বস্তু, আমরা খুব সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ। আর একদম লাস্টে যাবার আগে আবারও বলি যে এই বিষয়গুলোতে নানান বিভ্রান্তিকর খবর অনলাইন থেকে আসছে, বিভিন্নভাবে আসছে। তবে আপনার খেয়াল রাখতে হবে, আপনি আপনার যে স্টেটমেন্ট বা বক্তব্য দেন সবসময় এটার সর্বশেষ রেফারেন্স জেনে আসলে দিতে হবে, যেটা সরকারি অফিসিয়াল বক্তব্য। তো সরকারি অফিসিয়াল বক্তব্য হচ্ছে বাংলাদেশের কাছে ভারত ওইভাবে জমি চায়নি, তারা জাস্ট একটা ক্যাটাইলাইট ফেজ কমপ্লিট করার জন্য কিছু অংশ বাংলাদেশের কাছে তারা লাইট বসানোর জন্য আপনার সরকারের কাছে আবেদন করছে। এখন সরকার এটা সিদ্ধান্ত নেবে, যদি আপনার যেই কমিটি আছে সিভিল এভিয়েশন কমিটির, তাদের সিদ্ধান্তের উপর এটা বেসিক্যালি আপনার ডিপেন্ড করা হবে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি হয়। তো কমেন্ট বক্সে সবাই আপনাদের গঠনমূলক মন্তব্য লিখবেন, আমি আশা করি যারা আমাকে দেখেন সবাই ভদ্রলোক। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাবার আগে অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে,
আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তবে আমার ভিডিও শোনার সময় আপনার খেয়াল রাখতে হবে আপনি দলগত দৃষ্টি এবং রাজনৈতিক দৃষ্টি এবং ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে সাধারণ মানুষের অবস্থান থেকে দেখলে আমার ভিডিওগুলো আপনার বুঝে আসবে। আর আপনি যদি কারো কট্টর সমর্থক হন বা কোনো ধর্মের কট্টর অনুসারী হন বা কোনো নেতার কট্টর সমর্থক হন তাহলে আমার কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগবে। তা আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।